একেবারেই যদি ৭২ সাল থেকে যদি ধরি বাংলাদেশটাকে, বাংলাদেশ যখন ইন্ডিপেন্ডেন্স গেইন করলো তখন কি আমাদের জন্য একটা অপরচুনিটি আসেনি? একটা নতুন বাংলাদেশ, নিউ রিপাবলিক, যেই কারণে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম। আমাদের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, অল দোজ থিংস যেগুলো আমাদের সংবিধানের মধ্যে যেগুলো উল্লেখ করা আছে, মানে প্রতিশ্রুতি আছে, শুধু কথা উল্লেখ না, শুধু বলবো প্রতিশ্রুতি আছে। তো সেগুলোকে আমরা ৭২ সালের পরে সেগুলোকে আমরা করতে পেরেছি, সেগুলোকে আমরা কখনই আমরা কি এনজয় করেছি? আমরা কি এগুলো আমাদের জাতীয় জীবনে তার কি কোনো রিফ্লেকশন ছিল না? কেন ছিল না? কারণটা হচ্ছে যে ৭২ সালে যে গভর্নমেন্ট ইনস্টলড হলো, আওয়ামী লীগ যেই দেশ স্বাধীন হওয়ার পর তারা যে সরকারটা গঠন করলেন, তারা স্ট্রেইট মানুষের যে অধিকার থাকতে পারে সেটা তারা ডিক্লাইন করলেন। যে প্রতিশ্রুতিগুলো তাদের রচিত প্রণীত যে সংবিধান ছিল, সেই প্রণীত সংবিধানে যে শব্দাবলী তারা বর্ণনা করেছেন, সেগুলোর সাথে তাদের বাস্তবে কোনো সম্পর্ক ছিল না। তারা এটাকে জাস্ট ডিনাই করতো তারা। এবং এই যে যদি আপনি গুমের রাজনীতি বলেন, ইয়াস, ইট ওয়াজ স্টার্টেড ডিউরিং শেখ মুজিবস রুল। সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, অল দোজ থিংস যেগুলো আমাদের সংবিধানের মধ্যে যেগুলো উল্লেখ করা আছে, প্রতিশ্রুতি আছে, শুধু কথা উল্লেখ না, শুধু বলবো প্রতিশ্রুতি আছে। তো সেগুলোকে আমরা ৭২ সালের পরে সেগুলোকে আমরা করতে পেরেছি, সেগুলোকে আমরা কখনই আমরা কি এনজয় করেছি? আমরা কি এগুলো আমাদের জাতীয় জীবনে তার কি কোনো রিফ্লেকশন ছিল না? কেন ছিল না? কারণটা হচ্ছে যে ৭২ সালে যে গভর্নমেন্ট ইনস্টলড হলো, আওয়ামী লীগ যেই দেশ স্বাধীন হওয়ার পর তারা যে সরকারটা গঠন করলেন, তারা স্ট্রেইট মানুষের যে অধিকার থাকতে পারে সেটা তারা ডিক্লাইন করলেন। যে প্রতিশ্রুতিগুলো তাদের রচিত প্রণীত যে সংবিধান ছিল, সেই প্রণীত সংবিধানে যে শব্দাবলী তারা বর্ণনা করেছেন, সেগুলোর সাথে তাদের বাস্তবে কোনো সম্পর্ক ছিল না। তারা এটাকে জাস্ট ডিনাই করতো তারা। এবং এই যে যদি আপনি গুমের রাজনীতি বলেন, ইয়াস, ইট ওয়াজ স্টার্টেড ডিউরিং শেখ মুজিবস রুল। আমাদের একটা অপরচুনিটি ছিল ৭২ সালে পরে দেশটাকে রিবিল্ড করার। সেটা তৎকালীন শাসকদের জবাবদিহীন শাসন ব্যবস্থার জন্য, গণতন্ত্রের প্রতি তাদের অবজ্ঞার জন্য আমরা সেই সুযোগটা, অপরচুনিটি আমরা গ্রাব করতে পারিনি, আমরা কাজে লাগাতে পারিনি। এখন আপনি আসেন এরপর ৯০, এইটাকে আবার একটা ৯ বছরটা ফাইট করতে হলো, যেটা আমাদের সময়, আমাদের ছাত্র জীবনের সময়, আমাদের সময় কথাটা আমরা খুব গর্বের সঙ্গে বলি, কারণ ওই ৯টা বছর আমরা রিলিয়ান্ট এক টাইম। তো তখন আমি ছাত্রকর্মী ছিলাম, আমি বিএনপির ছাত্র সংগ্রহের প্রেসিডেন্টও ছিলাম, এবং আমরা এর সাথে পতনও ঘটিয়েছি। তো পতন ঘটানোর পরে প্রতিটি পরিবর্তনের পরে মানুষ একটা স্বপ্ন দেখে, জি, মানুষের একটা আকাঙ্ক্ষা জন্ম নেয়। আমরা কিন্তু সেই ৯০ সালের যে এরশাদের পতন ঘটলো, এবং আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে যে গভর্নমেন্ট হলো, ওটাকে অ্যাবসলিউটলি আমি এটাকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমি বলি না, রাদার ওটাকে আমরা ওই প্রেসিডেন্টের মতোই প্রধানমন্ত্রী শাসিত এক ধরনের ব্যবস্থা, জাস্ট এরকম একটা খুব বড় মাপের পরিবর্তন যদিও হয়নি, কিন্তু মানুষের মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল যে সামরিক শাসন ফিরে আসবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, বা মানুষের মৌলিক অধিকার রিকগনাইজ করা হবে, তাই না? এই জিনিসগুলো আমরা ৯০ সালের পরে যদিও আমাদের পার্লামেন্টারি প্র্যাকটিস হচ্ছিল, পার্লামেন্টারি কমিটিসগুলো ফাংশন করছিল ইত্যাদি। ওই মুহূর্তে যদি শেখ হাসিনা, আওয়ামী লীগ তখন অপোজিশন, তারা যদি সহযোগিতা করতেন, পার্লামেন্টে থাকতেন, এবং একটা যেটাকে বলে পজিশন হিসেবে তারা যদি স্ট্রং ক্রিটিসিজমের দিকে যদি যেতেন, পার্লামেন্ট বয়কট না করে, অচল অবস্থার সৃষ্টি না করতেন, কারণ তখন একেবারে গণতন্ত্রের একটা হাঁটি পা অবস্থা, ওটা একটা আমরা বড় ধরনের বাধার সম্মুখীন হলাম। ৭৫ সালের ১৫ আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার যে একটা জবনিকাপাত ঘটলো, এটা ইন্ডিয়াটা আপনার সাথে আমি আলোচনা আগে একটা ট্রমা নিয়ে একটা আলোচনা করছিলাম। ইন্ডিয়া এতটা ট্রমাটাইজড হয়েছিল যে ২৫ বছরের মৈত্রী চুক্তি ছিল আওয়ামী লীগের তৎকালীন ৭২ সালের গভর্নমেন্টের সাথে, ডিসপাইট এভরিথিং, তারা তো একটা কি বলে, একটা ইন্ডিয়ান পটিজ টাইপের একটা গভর্নমেন্ট তারা ইনস্টল করে ফেলেছিল ৭২ সালে। সেই গভর্নমেন্টটা এইভাবে পতন হয়ে যাবে, শেখ মুজিবুর রহমান উইথ ফ্যামিলি, তারা সেটাই আবার তারা রিইনস্টল করলো। এটা তারা ভাবতে পারেনি ইন্ডিয়া, যদিও ইন্ডিয়া ইন্টারভেন করেনি, বাট ইন্ডিয়া প্রত্যক্ষ করেছে
পুরো পরিস্থিতি এইটা তারা মানে আপনার 1/11 ঘটনার মধ্য দিয়ে তারা আর ঝুঁকি নিতে চায়নি। তারা চেয়েছিল টোটালি 25 বছর, মিনওয়াইল বোধহয় 25 বছর মৈত্রী চুক্তিটাও এক্সপায়ার করে গিয়েছিল। তো তারা যেটা চেয়েছিল মানে পালাক্রমে ওই একটা ভারতীয় একটা মানে আধিপত্যবাদের মানে ছত্রছায়ায় তাদের অনুগত একটা সরকার বাংলাদেশ রুল করবে পারপেচুয়ালি। ইট ওয়াজ দ্য ডিজাইন। শেখ হাসিনার 15 বছরের শাসনামলের মধ্যে মানে প্রশাসনের মধ্যে বলেন, মিলিটারির মধ্যে, আমি আমার ধারণা মিলিটারির মধ্যেও আপনার অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন, মানে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি বিজনেস কমিউনিটি, সবার মধ্যে মানে এমন একটা হাইপ শব্দটা বোধহয় খুব অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থাৎ এমন একটা ভাব সঞ্চার করেছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলে টেকা যাবে না। এটা ব্যবসায় ভাবা শুরু করে দিল, প্রশাসন ভাবা শুরু করে দিল, ক্যাবিনেট সেক্রেটারি ডিভিশন তারা ভাবা শুরু করলো, পুলিশ ভাবা শুরু করলো। প্রবাবলি মিলিটারিদের মধ্যে, মিলিটারি তো একটা বিচ্ছিন্ন দ্বীপের কেউ নন, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, তাই না? ফলে তাদের মধ্যে যদি এই ধরনের একটা ভাবনা সঞ্চারিত হয়ে থাকে যে ওয়েল শেখ হাসিনা একটা অপরাজেয় শক্তি এবং মানে ইন্ডিয়ার দ্বারা এতভাবে প্রতিরোধ মানে থাকবে, প্রোটেক্টেড থাকবে, যেখানে মানে মানুষের প্রতিবাদ, মানুষের বিক্ষোভ এখানে কোনোই কাজ আসবে না। আমাদের সামনে বিভিন্ন শাসক যে নিগ্রহের মধ্যে পড়েছেন, যে বেজ্জুতির মধ্যে পড়েছেন, যে লাঞ্ছনার মধ্যে পড়েছেন, সেইটা আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যে বান্দাকে আপনি 15টা বছর এইভাবে নিগ্রহ করেছেন, সেটার উদাহরণ 24। সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি খুব আল্লাহ রাব্বুল আলামিন কি তার এই মানে অসহায় বান্দাদের ক্ষোভ, আরতি, মানে তাদের মনের আকাঙ্ক্ষা, এগুলো কি আল্লাহ শোনেন না? সার্টেনলি ইট ওয়াজ হার্ড। এবং হাসিনার পতন ঘটেছে। তো সুতরাং যত বড় জালেম হোক আর যত বড় জুলুমকারী হোক না কেন, দিনের শেষে আজ হোক আর কাল হোক, তাকে অবশ্যই তাকে মানে পতনের মুখে যেতে হবে, লাঞ্ছনার মধ্য দিয়ে তাকে যেতে হবে। আসাদুজ্জামান রিপন রিলিফের কথা তিনি বলছিলেন যে এই যে নির্যাতনের মধ্যে অত্যাচার ছিল, যেটি সেই জায়গাটায় এখন আর আপনারা নাই। এখন নতুন বাংলাদেশ করার যে চেষ্টা, সেই চেষ্টায় সব রাজনৈতিক দলগুলোই চেষ্টা করছে। পরিবর্তন বা জন আকাঙ্ক্ষা পূরণের দিকে এগোচ্ছি কি আমরা রাজনৈতিক দলগুলো? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত একটা বড় মাপের কথা। গতকালকে রাতে আমাদের দলের তরফ থেকে শহীদ মিনারে একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমি একটু বক্তব্য রেখেছিলাম। আমাদের জাতি হিসেবে আমরা নানা ক্রাইসিস থেকে, আমরা নানা স্ট্রাগল থেকে, সবটা তো শুধু ক্রাইসিস থেকে স্ট্রাগল, নানা স্ট্রাগল থেকে আমরা অনেকগুলো অপরচুনিটি পাই, কিন্তু সেই অপরচুনিটিগুলো আমরা মানে কাজে লাগাতে পারি না, অথবা মিস করি, অথবা হারিয়ে যায় ইত্যাদি। মানে এই হারিয়ে যাওয়ার সাথে আমাদের স্বপ্নগুলো হারিয়ে যায়, আমাদের আকাঙ্ক্ষাগুলো হারিয়ে যায়। আপনি যদি শুরুটাই যদি ধরেন, আমি ফুয়াদ তো অনেক চমৎকার বর্ণনা দিয়েছেন, অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন। আমি যদি একেবারেই 72 সাল থেকে যদি ধরি বাংলাদেশটাকে, বাংলাদেশ যখন ইন্ডিপেন্ডেন্স গেইন করলো, তখন কি আমাদের জন্য একটা অপরচুনিটি আসেনি? এটা নতুন বাংলাদেশ, এটা নিউ রিপাবলিক, যেই কারণে আমরা পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম। আমাদের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, সামাজিক ন্যায় বিচার, অল দোজ থিংস যেগুলো আমাদের সংবিধানের মধ্যে যেগুলো উল্লেখ করা আছে, মানে প্রতিশ্রুতি আছে, শুধু কথা উল্লেখ না, শুধু আমি বলবো প্রতিশ্রুতি আছে। তো সেগুলো কি আমরা 72 সালের পরে সেগুলোকে আমরা মানে করতে পেরেছি? সেগুলোকে আমরা কখনই আমরা কি এনজয় করেছি? আমরা কি এগুলো আমাদের জাতীয় জীবনে তার কি কোনো রিফ্লেকশন ছিল না? কেন ছিল না? কারণটা হচ্ছে যে 72 সালে যে গভর্নমেন্ট ইনস্টলড হলো, মানে আওয়ামী লীগ যেই দেশ স্বাধীন হওয়ার পর তারা যে সরকারটা গঠন করলেন, তারা স্ট্রেইট মানুষের যে অধিকার থাকতে পারে সেটা তারা ডিক্লাইন করলেন। যে প্রতিশ্রুতিগুলো তাদের রচিত প্রণীত যে সংবিধান ছিল, সেই প্রণীত সংবিধানে যে শব্দাবলী তারা মানে বর্ণনা করেছেন, সেগুলোর সাথে তাদের বাস্তবে কোনো সম্পর্ক ছিল না। তারা এটাকে জাস্ট ডিনাই করতো তারা। এবং এই যে যদি আপনি গুমের রাজনীতি বলেন, ইয়াস, ইট ওয়াজ স্টার্টেড ডিউরিং শেখ মুজিবস রুল। ওই শেখ মুজিবের শাসনামলে আপনার গুমের রাজনীতি মানে শুরু হয়েছে। আপনি ইনডেমনিটির কথা যদি বলেন, সেটাও কিন্তু আপনার মানে যেটা অনেকে বলে যে মানে জিয়াউর রহমান বলে ইনডেমনিটি হয়েছে, নো, নট অ্যাট অল।
ইনডেমনিটি আপনি গুগলে যান, আপনি আমাদের আইনের বইগুলো পড়ুন, উনি তো একজন আইনজীবী, উনি তো আমার চেয়ে অনেক অনেক বেশি জানেন। হলো 75 সালের, দুঃখিত, শেখ মুজিবুর রহমান যখন রক্ষী বাহিনী যখন মানে এই র্যাবের মতো বা অন্যান্য যে সমস্ত মানে এক্সট্রা জুডিশিয়াল ফোর্সেসদের মতো যখন এরকম অ্যাবডাকশন করতো, ডিসঅ্যাপিয়ার করে দিত মানুষকে, তখন রক্ষী বাহিনী এই কাজগুলো করত। তখন সাম্যবাদী দলটা অ্যাট দ্যাট টাইম ওটা নিষিদ্ধ সংগঠন ছিল। তো সাম্যবাদী দলের নেতা আপনার কমরেড শান্তি সেন ছিল ওয়ান্টেড। তাকে না পেয়ে তার ছেলে চঞ্চল সেনকে গ্রেপ্তার করলো, তার স্ত্রী অরুণা সেনকে গ্রেপ্তার করলো। তখন, এখন তো হেভিয়াস কার্পাস বলে শব্দটার সাথে এখনকার জেনারেশন খুব বেশি পরিচিত না, এখন বিধানও আছে কিনা জানি না, ইউর লয়ার, আপনি জানেন ভালো। আচ্ছা, তখন এই চঞ্চল সেন কিশোর, 13-14 বছর বয়সী একটি ছেলে, শান্তি সেনের ছেলে। শেখ মুজিবের আমলে এই ঘটনাটা ঘটলো। শেখ হাসিনা যেটা বাবাকে না পেয়ে ছেলেকে নিয়ে যেত, স্ত্রীকে নিয়ে যেত, এরকম তখন ওরকম ওই ধরনের ব্যবস্থাই ছিল। তো চঞ্চল সেনকে গ্রেপ্তার করার পরে এটা আদালতকে জানানো হয় না, আইনে তো আছে, তাকে একটা মানে তাকে প্রডিউস করতে হবে কোর্টে, তার বিরুদ্ধে কোনো চার্জেস না এনে তাকে কোর্টে প্রডিউস না করে তাকে মানে গুমের মতো করে রাখলো। অ্যাট দ্যাট টাইম ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং অন্য আরও 2-1 আইনজীবীর সাথে তারা একটা হেভিয়াস কার্পাস করলেন উচ্চ আদালতে। এবং তখন তো আদালত অনেক মানে ইন্ডিপেন্ডেন্টলি তারা ফাংশন করতে পারতেন, রোল করতে, মানে সেই ধরনের সাহসী বিচারপতি ছিল। আমি যেটা বলতে চাই, সব কিছু আইনে লেখা থাকে না, সাহস একটা ব্যাপার থাকে। তখন তারা ওই চঞ্চল সেনকে প্রডিউস করার জন্য, সেই কিশোরকে প্রডিউস করার জন্য আদালত থেকে নির্দেশ দেওয়া হলো। তখন তড়িঘড়ি করে, এবং এটার জন্য যারা পারপেট্রেটর, যারা এটার জন্য দায়ী, যে প্রতিষ্ঠান রক্ষী বাহিনী ইত্যাদি বা তাদের কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আদালতের নির্দেশ ছিল। ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ইনডেমনিটি দিল শেখ মুজিবুর রহমানের সরকার, অ্যাজ ইফ নাথিং হ্যাপেন্ড, এবং রক্ষী বাহিনীর এই কর্মকাণ্ডকে কোশ্চেন করা যাবে না। তো বাংলাদেশের ইতিহাসে ফার্স্ট যে ইনডেমনিটি দেওয়ার যে ঘটনাটি ঘটলো, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান আমলে রক্ষী বাহিনীকে ইনডেমনিটি দেওয়া হলো, হোয়াট এভার। তো এখন এই যে তাদের যে মানে গণতন্ত্র বিরোধী শাসন, গণতন্ত্রের বিরুদ্ধে তাদের যে অবস্থান, মত প্রকাশকে বন্ধ করে দেওয়ার যে মানে তাদের যে মানে অবস্থান, তো এই জিনিস, আর এর সাথে তো লুটপাট, মানে অবারিত লুটপাট, এটা উনি যে হিসেবটা দিয়েছেন, এটা স্বাধীনতার পরেও ছিল। এখন আমি কথাটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা অপরচুনিটি ছিল 72 সালে পরে দেশটাকে রিবিল্ড করার। সেটা তৎকালীন শাসকদের জবাবদিহীন শাসন ব্যবস্থার জন্য, গণতন্ত্রের প্রতি তাদের অবজ্ঞার জন্য আমরা সেই সুযোগটা, অপরচুনিটি আমরা গ্র্যাব করতে পারিনি, আমরা কাজে লাগাতে পারিনি। 75-এর মানে আপনার 7 নভেম্বরে যে সিপাহী জনতার অভ্যুত্থান হলো, সেখানেও কিন্তু একটা নতুন ধরনের অপরচুনিটি আমাদের তৈরি করলো। ইয়েস, সেই অপরচুনিটি থেকে আমরা যদি একদলীয় শাসন ব্যবস্থা থেকে আমরা বহুদলীয় শাসন ব্যবস্থার দিকে গিয়েছি, আমরা ইকোনমিক ইমানসিপেশনের ক্ষেত্রে আমরা মুক্তবাজার অর্থনীতির কথা আমরা বলেছি, সংবাদপত্রের স্বাধীনতার কথা, অনেকগুলো মানে খাত আপনার মানে এগিয়েছিল। বিচারক নিয়োগের বেলায় আপনার সেটা ছিল আপনার যে একটা মানে কি বলে, আপনি ভালো বলতে পারবেন, শেখ মুজিবুর রহমান আমলে যেমন সরাসরি প্রধান বিচারপতি নিয়োগ করতেন, ওই বিধানটা রহিত করা হলো, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, অনেকগুলো অগ্রগতি হয়েছিল। বাট সেটাকে আমরা ধরে রাখতে পারিনি বিকজ অফ আপনার 82-তে হোসেন মোহাম্মদ এরশাদ যখন আপনার সামরিক শাসন জারি করলেন, তার মানে আবারও কিন্তু বাংলাদেশ তার গতিমুখটা আবার মানে বিচ্যুত হলো। এখন আপনি আসেন এরপর 90 আবার এইটাকে আবার একটা 9 বছর একটা ফাইট করতে হলো, যেটা আমাদের সময়ে, আমাদের ছাত্র জীবনের সময়, আমাদের সময় কথাটা আমরা খুব গর্বের সঙ্গে বলি, কারণ ওই 9টা বছর আমরা রিল্যান্টলেসলি ফাইট করেছি। আমরা একটা সামরিক জান্তার বিরুদ্ধে আমরা সত্যি 60s পরে প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট স্টুডেন্ট মুভমেন্ট অ্যাট দ্যাট টাইম। তো তখন আমি ছাত্রকর্মী ছিলাম, আমি বিএনপির ছাত্র সংগ্রহের প্রেসিডেন্টও ছিলাম, এবং আমরা এর সাথে মানে পতনও ঘটিয়েছি। তো পতন ঘটানোর পরে প্রতিটি পরিবর্তনের পরে মানুষ একটা স্বপ্ন দেখে, মানুষের একটা আকাঙ্ক্ষা জন্ম নেয়।
আমরা কিন্তু সেই 90 সালের যে এরশাদের পতন ঘটলো এবং আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে যে গভর্নমেন্ট হলো ওটাকে অ্যাবসলিউটলি আমি এটাকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমি বলি না, রাদার ওটাকে আমরা মানে ওই প্রেসিডেন্টের মতোই প্রধানমন্ত্রী শাসিত এক ধরনের ব্যবস্থা, জাস্ট মানে এরকম এটা খুব বড় মাপের পরিবর্তন যদিও হয়নি, কিন্তু মানুষের মধ্যে তো একটা আকাঙ্ক্ষা ছিল যে সামরিক শাসন ফিরে আসবে না, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে বা মানুষের মৌলিক অধিকার রিকগনাইজ করা হবে, তাই না? তো এই জিনিসগুলো মানে আমরা 90 সালের পরে যদিও মানে আমাদের পার্লামেন্টারি প্র্যাকটিস হচ্ছিল, পার্লামেন্টারি কমিটিসগুলো ফাংশন করছিল ইত্যাদি, ওই মুহূর্তে যদি শেখ হাসিনা মানে আওয়ামী লীগ তখন অপোজিশন, তারা যদি সহযোগিতা করতেন, পার্লামেন্টে থাকতেন এবং একটা যেটাকে বলে অপোজিশন হিসেবে তারা যদি স্ট্রং ক্রিটিসিজমের দিকে যদি যেতেন, পার্লামেন্ট বয়কট না করে একটা অচলাবস্থার সৃষ্টি না করতেন, কারণ তখন একেবারে গণতন্ত্রের একটা হাঁটি পা অবস্থা, ওটা একটা আমরা বড় ধরনের মানে বাধার সম্মুখীন হলাম। এরপরে ইতিহাস আপনারা জানেন, 1/11-এর ঘটনা জানেন, 1/11-এর পরে যে ঘটনাটা, ওটা তো আমি বলি ইট ওয়াজ এ টোটালি ডিজাইনড ইলেকশন। 2009 সালে ইন্ডিয়া শেখ হাসিনা গভর্নমেন্ট কিন্তু স্টল করবে, সেটার জন্য 1/11 ক্রিয়েট করা ছিল, সেটার জন্য খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে, তারেক রহমানকে আপনার কারাগারে নেওয়া হয়েছে, সমস্ত ঘটনাটা অনলি টু ব্রিং ব্যাক শেখ হাসিনা। যেই শেখ হাসিনা মানে 75 সালের মানে 15 আগস্টের পরে শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার যে একটা জবনিকাপাত ঘটলো, এটা ইন্ডিয়াটা মানে আপনার সাথে আমি আলোচনা আগে একটা ট্রমা নিয়ে একটা আলোচনা করছিলাম, মানে ইন্ডিয়া এতটা ট্রমাটাইজড হয়েছিল যে 25 বছরের মানে মৈত্রী চুক্তি ছিল আওয়ামী লীগের তৎকালীন 72 সালের গভর্নমেন্টের সাথে, ডিসপাইট এভরিথিং তারা তো একটা মানে কি বলে একটা ইন্ডিয়ান পটিজ টাইপের একটা গভর্নমেন্ট তারা ইনস্টল করে ফেলেছিল 72 সালে। সেই গভর্নমেন্টটা এইভাবে মানে মানে পতন হয়ে যাবে, শেখ মুজিবুর রহমান উইথ ফ্যামিলি তারা মানে সেটাই আবার তারা হচ্ছে রিইনস্টল করলো, এটা তারা ভাবতে পারেনি ইন্ডিয়া, যদিও ইন্ডিয়া ইন্টারভেন করেনি, বাট ইন্ডিয়া প্রত্যক্ষ করেছে পুরো পরিস্থিতি। এইটা তারা মানে আপনার 1/11-এর ঘটনার মধ্য দিয়ে তারা আর ঝুঁকি নিতে চায়নি, তারা চেয়েছিল টোটালি 25 বছর মিনওয়াইল বোধহয় 25 বছর মৈত্রী চুক্তিটাও এক্সপায়ার করে গিয়েছিল। তো তারা যেটা চেয়েছিল মানে পালাক্রমে ওই একটা ভারতীয় একটা মানে আধিপত্যবাদের মানে ছত্রছায়ায় তাদের অনুগত একটা সরকার বাংলাদেশ রুল করবে পারপেচুয়ালি, ইট ওয়াজ দেয়ার ডিজাইন 24 পর্যন্ত 24, এবং এটি তারা এবং সবচেয়ে আমাকে যদি আমি কয়েকটা মিনিট নেই, সেটা হচ্ছে কি শেখ হাসিনার 15 বছরের শাসনামলের মধ্যে মানে প্রশাসনের মধ্যে বলে, মিলিটারির মধ্যে আমি আমার ধারণা মিলিটারির মধ্যেও আপনার অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন, মানে পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি বিজনেস কমিউনিটি, সবার মধ্যে মানে এমন একটা হাইপ শব্দটা বোধহয় খুব অ্যাপ্রোপ্রিয়েট না, অর্থাৎ এমন একটা ভাব সঞ্চার করেছিল যে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলে টেকা যাবে না। এটা ব্যবসায় ভাবা শুরু করে দিল, প্রশাসন ভাবা শুরু করে দিল, ক্যাবিনেট সেক্রেটারি ডিভিশন তারা ভাবা শুরু করলো, পুলিশ ভাবা শুরু করলো, প্রবাবলি মিলিটারিদের মধ্যে, মিলিটারি তো একটা বিচ্ছিন্ন দ্বীপের কেউ নন, তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, তাই না? তো ফলে তাদের মধ্যে যদি এই ধরনের একটা ভাবনা সঞ্চারিত হয়ে থাকে যে শেখ হাসিনা একটা অপরাজেয় শক্তি এবং মানে ইন্ডিয়ার দ্বারা এতভাবে প্রতিরুদ্ধ মানে থাকবে বা প্রোটেক্টেড থাকবে যেখানে মানে মানুষের প্রতিবাদ, মানুষের বিক্ষোভ এখানে কোনোই কাজ আসবে না। বাট আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ একজন তো আছেন, তিনি কি শুধু ইজ্জত দান করেন? তিনি কি শুধু ইজ্জত দান করেন? আল্লাহ রাব্বুল আলামিন কি যারা আল্লাহর হুকুমের বাইরে যারা চলে যান আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন না? তো কোরআন আল্লাহ মানে প্রমিস না, মানে এটা তো তার বর্ণনা আছে যে আমি তাদেরকে আরো লাঞ্ছিত হওয়ার জন্য তাদেরকে আমি কিছু ক্ষণ সময় মুহূর্ত তাদেরকে দেই, সো দ্যাট আরো যাতে কারাপশন করতে পারে, আরো কারাপ্ট করতে পারে, আরো পাপের ভারে নিমজ্জিত হয়ে যেতে পারে, তারপরে তাদেরকে টেনে হেঁচড়ে তাদেরকে মানে জাহান্নামের আগুনে ছুড়ে দেওয়া হবে। দিজ আর অল মানে স্টেটমেন্টস, এটা হলি কোরআনে আছে, আমি বিং এ মুসলিম বিশ্বাস করি। তো এই যে আমরা অনেক সময় কেউ মন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে যে সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ। আমাদের সামনে বিভিন্ন শাসক যে নিগ্রহের মধ্যে পড়েছেন, যে বেজ্জুতির মধ্যে পড়েছেন, যে লাঞ্ছনার মধ্যে পড়েছেন, সেইটা আল্লাহ তার সবচেয়ে
তার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, যে বান্দাকে আপনি 15টা বছর এইভাবে নিগ্রহ করেছেন, সেটার উদাহরণ 24 সেটা কি আল্লাহ রাব্বুল আলামিন কি খুব আল্লাহ রাব্বুল আলামিন কি তার এই মানে অসহায় বান্দাদের ক্ষোভ আরতি মানে তাদের মনের আকাঙ্ক্ষা এগুলো কি আল্লাহ শোনেন না? সার্টেনলি ইট ওয়াজ হার্ড, এবং মানে এবং হাসিনার পতন ঘটেছে। তো সুতরাং যত বড় জালেম হোক আর যত বড় জুলুমকারী হোক না কেন, দিনের শেষে আজ হোক আর কাল হোক, তাকে অবশ্যই 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 তাকে মানে পতনের মুখে যেতে হবে, লাঞ্ছনার মধ্য দিয়ে তাকে যেতে হবে,